শহীদ বুদ্ধিজীবীদের তালিকা কে করবে? এখানে লেখা আছে কে করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক আজম বীর প্রতীক তিনি মন্তব্য করেছেন, এতদিন পরে এসে এইসব তালিকা করা দুরূহ ব্যাপার, অনেকের সন্তানেরাও বেঁচে নেই, এই জন্য কাজ এটি দুরূহ ও জটিল কাজ, এইটুকুই। এর উপর আর কোনো মন্তব্য আমিও করতে চাই না। ধন্যবাদ হাসিনা আক্তার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্ন আপনি যেটা করেছেন শহীদ বুদ্ধিজীবী দিবস সম্বন্ধে, 1971 সালের এই দিন অর্থাৎ 14ই ডিসেম্বরে ওই আমাদের পাকিস্তান সেনাবাহিনী, হানাদার বাহিনী, আক্রমণকারী বাহিনী যারা 25শে মার্চ 1971 থেকে বাংলাদেশে আক্রমণ চালিয়ে আসছিলেন এবং তার প্রতিরোধে তার বিপরীতে আমরা মুক্তিযুদ্ধ করে আসছিলাম, এবং 3রা ডিসেম্বর 1971 থেকে সহযোগী হিসাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় সেনাবাহিনীও যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন। সেই যুদ্ধটা একটা বিশেষ পর্যায়ে চলে এসেছিল ডিসেম্বরের 12, 13, 14 তারিখে। সেই সময় যে কোনো বিশেষ পরিকল্পনায়, কুৎসিত পরিকল্পনায় ওই আমাদের হানাদার বাহিনী ঢাকা মহানগরে এবং অন্যত্র বেছে বেছে অনেক কয়েকজন বুদ্ধিজীবীকে নিজেদের বাড়ি থেকে ধরে নিয়ে যান এবং তাদেরকে হত্যা করেন। সেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমার পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ যেন তাদের জীবনের ভুলভ্রান্তি মাফ করে তাদেরকে কবুল করেন। কি কারণে পাকিস্তান সেনাবাহিনী, হানাদার পাকিস্তান সেনাবাহিনী বা তাদের সহযোগীরা এই কাজটা করেছিল সেটা হুবহু কোনোখানে তো পাকিস্তান সেনাবাহিনী লিখে রাখে নাই, কিন্তু তাদের প্রকাশিত বইপত্র, তাদের দলিলপত্র, তাদের চিঠিপত্র, তাদের কথোপকথন, সেগুলো যখন পরবর্তীতে এখন থেকে 20 বছর আগে, 30 বছর আগে ডিসকভার হলো, তার মধ্য দিয়ে প্রকাশিত হয়ে গেল তাদের কি উদ্দেশ্য ছিল। তাদের উদ্দেশ্য ছিল যে পূর্ব পাকিস্তানের বাঙালি জাতির বা পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর শ্রেষ্ঠ ব্রেইন গুলোকে তারা ধ্বংস করতে চেয়েছিল, কারণ তারা ততদিনে বুঝে গিয়েছিল যে মুক্তিযুদ্ধ একটা সমাপনের দিকে যাচ্ছে, এখানে পাকিস্তানি বা হানাদার বাহিনী পরাজিত হবে, আক্রমণকারী বাহিনী পরাজিত হবে। তাদের মতে তারা এই জাতিকে পঙ্গু করার জন্য সেই 14ই ডিসেম্বর এই ঘটনাটা ঘটিয়েছিল। এবং 14ই ডিসেম্বর সকালবেলা আজও প্রত্যেক বছর ঢাকা মহানগরের মানুষ, বাংলাদেশের মানুষ বিভিন্ন স্থানে রাজার রায়ের বাজার বৌদ্ধভূমিতে যায়, স্মৃতিসৌধে যায়, সম্মান জানায়। যারা ওখানে ছিলেন তাদের দীর্ঘ তালিকা আছে, তবে সেই তালিকাটা সম্পূর্ণ না। আজকে 14ই ডিসেম্বর 2024 পত্র পত্রিকায় সে সম্বন্ধে লেখা আছে যে সেই তালিকাটা এখন পর্যন্ত সম্পূর্ণ হয় নাই। এখন বর্তমান সরকার সেটা সম্পূর্ণ করতে পারবেন কিনা জানি না, নাকি আগামী দিনের কোন সরকার করবেন, এবং এটা 53 বছর পর বা 54 বছর পর সম্ভব কিনা। জি, 53-54 বছর পরে এই প্রশ্ন কেন আসে যে সেই তালিকা ঠিক মতো করা হয়নি? না, ঠিক মতো করা না, সম্পূর্ণ না। আজকের একটা পত্রিকার নাম হচ্ছে আমাদের আজকের পত্রিকায় এই যেখানে আপনাকে আমি এটা দেখাচ্ছি, এটা আজকের পত্রিকা, তারিখ হচ্ছে 14ই ডিসেম্বর 2024, 29 অগ্রহায়ণ 1431। আপনি মেহরবানি করে এই শিরোনামটা দেখুন, যেটা আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই যে এটা শহীদ বুদ্ধিজীবীদের তালিকা কে করবে, এখানে লেখা আছে কে করবে। তো অর্থাৎ আমি সেটাই বলছি, এখানে আমি কোন অবদান রাখছি না, উত্তরে আমি কোন অবদান রাখছি না, আমি শুধু সংবাদটা আপনাদেরকে জানালাম। আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, এই তালিকাটা এই মুহূর্তে সংবাদটা পড়লেই আপনি বুঝবেন, যে কোনো ব্যক্তি পড়ুক উনি বুঝবেন। এখানে মন্তব্য করেছেন পত্রিকা কর্তৃপক্ষ বা জনাব মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক আজম বীর প্রতীক তিনি মন্তব্য করেছেন, এতদিন পরে এসে এইসব তালিকা করা দুরূহ ব্যাপার, অনেকের সন্তানেরাও বেঁচে নেই, এই জন্য কাজ এটি দুরূহ ও জটিল কাজ, এইটুকুই। এর উপর আর কোনো মন্তব্য আমিও করতে চাই না।
হুম, আর আপনি মুক্তিযুদ্ধের আমাদের আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন। আজকে 14ই ডিসেম্বর, বাংলাদেশে এখন রাত্রি বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি বা 9 মিনিট বাকি। আমি যে কথা বলছি, আমার বক্তব্যের শুরুতেই আমি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের রণাঙ্গনে প্রত্যক্ষভাবে যুদ্ধ করতে গিয়ে বা পরোক্ষভাবে যোদ্ধাদেরকে সহায়তা করতে গিয়ে যে সকল ভাইয়েরা শাহাদত বরণ করেছেন তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা এখন বেঁচে আছেন বাংলাদেশে বা বাংলাদেশের মাটিতে বা পৃথিবীর যে কোনোখানে, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযোদ্ধাগণের সংখ্যা কমতে থাকবে, এটাই বাস্তবতা। সেজন্য আমি আমার আলোচনার একটু শেষ পর্যায়ে এসে 1-2 মিনিট আমি দ্বিতীয় স্বাধীনতা সম্বন্ধে বলবো। তো 1971 সালে 14ই ডিসেম্বরে কিন্তু আমরা জানতাম না যে 16ই ডিসেম্বরই বিজয় দিবস অনুষ্ঠিত হবে। হুম, কিন্তু 16ই ডিসেম্বর দুপুরবেলার পর আমরা অনেকটা ধারণা পেয়ে যাই যে 16ই ডিসেম্বর বিকালবেলা পাকিস্তানি হানাদার বাহিনী বা তাদের অধিনায়কগণ আত্মসমর্পণ করতে পারেন। আপনি যে প্রশ্নটি করেছেন, সেই 1971 সালে আমার বয়সী যারা 21, 22, 23 বছর, 25 বছর, 26 বছর, 19 বছর, 18 বছর বয়সী মুক্তিযোদ্ধা আমরা যারা ছিলাম, তারাই ছিলাম শতকরা 95% বা তার থেকে বেশি সংখ্যায়। কারণ তারুণ্যই ছিল সেই মুক্তিযুদ্ধের প্রধান স্তম্ভ। তো সেই সময় আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল, প্রথমতই ছিল পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করা, স্বাধীন বাংলাদেশের পতাকাকে সমুন্নত করা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে স্থাপন করা। এর বেশি বাকি যা কিছু ছিল সেটা অন্তরে সুপ্ত ছিল। আর যুদ্ধের ময়দানে বন্দুক চালাবেন নাকি আপনি কাগজে কলমে লিখবেন, এটা খুব মুশকিল একটা প্রশ্ন, জটিল একটা প্রশ্ন। কিন্তু মানুষের মনে আকাঙ্ক্ষা ছিল যে পাকিস্তানি হানাদার বাহিনী কেন আমাদের হামলা করলো? তারা হামলা করেছিল যেন বাঙালি জাতি ক্ষমতায় যেতে না পারে। আপনাকে স্মরণ করিয়ে দিই, সকলেরই প্রায় মানুষেরই জানা আছে যে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম 1947 সালে। 1952 সালে ভাষা আন্দোলন হয় বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসাবে, এবং 1958 সালে পাকিস্তানে সামরিক শাসন হয়েছিল, তার বিরুদ্ধে বাঙালি সোচ্চার ছিল। 1962 সালে নতুন সংবিধান হয় এবং নতুন শিক্ষানীতি হয়, তার বিরুদ্ধে বাঙালি তখনকার আমলের বাঙালি ছাত্র সমাজ প্রতিরোধ গড়ে তুলেছিল। 1966 সালে 6 দফা ঘোষিত হয়েছিল। 1968-69 সালে আগরতলা কনস্পিরেসি কেসের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, আন্দোলন হয়েছিল। 1968-তে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করে পাকিস্তান সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানকে দায়িত্ব দিয়েছিলেন, আবার নতুন করে মার্শাল ল জারি করেছিলেন, সামরিক শাসন। এবং সেই সামরিক শাসক অর্থাৎ জেনারেল ইয়াহিয়া খান ঘোষণা করেছিলেন যে আমরা একটি আইন বানাচ্ছি, যে আইনের নাম লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, LFO। এটার অধীনে বাংলাদেশের তৎকালীন পাকিস্তানে নির্বাচন হবে প্রাদেশিক পরিষদের জন্য এবং জাতীয় পরিষদের জন্য, এবং এই নির্বাচনের ফলাফল পাকিস্তান সরকার মেনে নিবে এবং তারা নতুন করে পাকিস্তানকে সাজাবে, নতুন করে পাকিস্তানকে শাসন করবে গণতান্ত্রিক ভাবে জনগণের মতামতের প্রতিফলনে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এবং বাস্তবতা হলো যে পাকিস্তানের অনেক কুটিল রাজনীতিবিদ ছিলেন, যার মধ্যে অন্যতম হলেন জনাব জুলফিকার আলী ভুট্টো। সেই সময় তার পরামর্শে পাকিস্তানের সামরিক শাসক জনাব ইয়াহিয়া খান জনগণের রায়কে মানতে অস্বীকার করেন, যার ফলে তারা ষড়যন্ত্র করে 1971 সালের মার্চ মাসের 3 তারিখ তৎকালীন পাকিস্তানের দ্বিতীয় রাজধানী ঢাকা মহানগরের উত্তর অংশে অবস্থিত শেরে বাংলা নগরে জাতীয় সংসদ বা পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকটা স্থগিত হয়ে যায়। সেই বৈঠক স্থগিত হওয়ার পরে পরিস্থিতি জটিল হয় এবং এই জটিলতা নিয়ে পুরো মার্চ মাস কাটে। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে মানুষ ভোট দিয়েছিল যেন তাদের মতামতের ভিত্তিতে তাদের নির্বাচিত প্রতিনিধিগণের মাধ্যমেই দেশটা চলে, অর্থাৎ গণতন্ত্র। এবং 1970-এ ভোটটা ফ্রি এন্ড ফেয়ার হয়েছিল বলে সকলেই স্বীকার করেন। তাহলে যারা নির্বাচিত হয়েছিল
তারা জেনুইনলি জনগণের প্রতিনিধি ছিল। এই প্রতিনিধিদের মাধ্যমে পাকিস্তান নামক রাষ্ট্রটি যেন শাসিত হয়, এটাই ছিল জনগণের কামনা।